বাংলাদেশের 5ই আগস্টের পরে গণতান্ত্রিক অধিকার কমিটি একটা গঠিত হয়েছে। তো সেইটার সম্বন্ধে আপনি যদি কয়েকটা কথা বলেন, যেটা আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের আগ্রহী বন্ধুরা যেসব সম্বন্ধে বিশেষ অনেকে জানেন না বা জানতে আগ্রহী। প্রথম প্রশ্ন হচ্ছে, এই কমিটিটা কবে নাগাদ হয়েছিল এবং এই কমিটি গড়ার পেছনে কারা কারা মূলত কারা ছিলেন এবং সেটার উদ্দেশ্যটা কি? এটা অগস্টে 5 তারিখ যখন গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন থেকে, এরপরে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হলো, একটা ক্যাবিনেট তৈরি হলো এবং সেই ক্যাবিনেটটা হওয়ার পরেও মানুষের মধ্যে নানাভাবে মনে হচ্ছিল যে এই ক্যাবিনেট যে সুষ্ঠুভাবে কাজ করছে সেটার দিকে একটা নজর রাখা এবং তাকে এক ধরনের জনগণের যে আকাঙ্ক্ষা, যে এরকম বাংলাদেশ দেখতে চায় জনগণ, একটা বৈষম্য বিরোধী এবং সাম্যের ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে তৈরি একটা দেশ। তো সেরকম একটা দেশ গঠনে এই নতুন সরকার, গণ অভ্যুত্থান থেকে আসা একটা নতুন সরকার কতখানি ঠিকমতো কাজ করছে বা তার পিছনে একটা প্রেশার গ্রুপ হিসাবে বলা যায় যে এক ধরনের এই গণতান্ত্রিক অধিকার কমিটিকে গঠন করা হলে সরকারকে যেন ঠিক পথে চলে সেটার দিকে নজর রাখা এবং সাহায্য করা, এবং প্রয়োজন হলে যদি দেখা যায় যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না এবং একটা ন্যায্য একটা যেটা কি সামনে একটা কাজ, যে একটা ঠিকঠাক মতো আমরা যেটাকে বলি ইলেকশন দেয়া এবং নানা রকম সংস্কার, যেগুলো যেহেতু আগের 15 বছরের মানে ফ্যাসিস্ট সরকারের সময় যে কাঠামো, একটা ইলেকশন হওয়ার মতো যে একটা কাঠামো দরকার সেটাও ভেঙে গেছে নানাভাবে। সেটাকেও সংস্কার করতে যেন পারে এই সরকার, সেটাকে নজরদারির মধ্যে রাখা, প্রেশারে রাখা এবং প্রয়োজনে এক ধরনের প্রেশারটাকে করার জন্য একটা শান্তিপূর্ণ একটা আন্দোলনের মধ্যে দিয়েও যাওয়া। তো মূলত এটাই এই গণতান্ত্রিক অধিকার কমিটির মূল কাজ। তো সেখানে তারা নানা রকম কাজের জায়গা তৈরি করেছে। সেটা এক ধরনের আমরা প্রায় 2 মাস আগে 100 দিনের করণীয় একটা প্রস্তাব তৈরি করা হয়েছিল, যে এই 100 দিনের মধ্যে সরকার যা যা করতে সক্ষম, যা তার মধ্যেই আছে, যে উন্নয়নের জন্য বা সংস্কারের জন্য। তো সেসব একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল। আজকে সেটার 100 দিন পূর্ণ হলো। সেই জন্য একটা পর্যালোচনা প্রেস কনফারেন্স করা হয়েছে, যে দেখার জন্য যে এইগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কতখানি তারা সরকার করতে পেরেছে আর কোন কোন জায়গায় তারা সক্ষম হয়নি। আচ্ছা আকরাম ভাই, আপনি যদি একটু বলেন এই কমিটিটার, আপনি তো এই কমিটির মধ্যে সঙ্গে যুক্ত আছেন, মূলত কি ধরনের সমাজের বুদ্ধিজীবীরা এই কমিটির মধ্যে, কমিটির ধরা যাক যদি বলি দায়িত্বে আছেন বা পরিচালনা করছেন, কি কোন সমাজের কোন কোন শ্রেণীর থেকে এসছেন, এটার মূল দায়িত্বে কি কে আছেন, এইটা যদি একটু বলেন। এটা মূলত একটা বড় অংশ এই কমিটির মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে স্বাভাবিকভাবে, কারণ এই শিক্ষকরা এই ছাত্র জনতার যে আন্দোলন, যেটা প্রথমে কোটা বিরোধী ছিল, পরবর্তীতে ছাত্রের সাথে জনতাদের সম্পৃক্ততার পরে এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়। সেটার মধ্যে শিক্ষকরা যেহেতু একটা খুব ভালো ভূমিকা রেখেছিল এই আন্দোলনে ছাত্রদের সাথে, প্রথম এটা শিক্ষকদের দ্বারাই, প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারাই এটা শুরু হয়েছিল। কিন্তু নানা এই আন্দোলনের সাথে যুক্ত নানা পেশার মানুষ ধীরে ধীরে মানে এই কমিটিতে যুক্ত হয়, এবং তার মধ্যে ডাক্তার আছেন, আর্কিটেকচার, আরবান প্ল্যানিং এর সাথে যুক্ত আর্কিটেক্ট আছেন,
তারপরে তার সাথে সংস্কৃতি কর্মী আছেন, আমি যেমন চলচ্চিত্রকার, আমি যুক্ত। তারপরে অন্য সংস্কৃতি কর্মীও যারা আছেন তারা যুক্ত। তাছাড়া এটার সাথে আরও আছেন সাংবাদিক আছেন, আইনজীবী আছেন। অধ্যাপক আনু মোহাম্মদ আছে, আজকে তো ওনাকে দেখলাম। হ্যাঁ, আনু মোহাম্মদ, এটা মূলত আনু মোহাম্মদ বহু বছরের এই শুধু 15 বছর না, বহু বছর ধরে আনু মোহাম্মদ বাংলাদেশের অর্থনীতিবিদ। আনু মোহাম্মদ উনি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মানে তেল গ্যাস কমিটি উনি মূলত উনি মূল ব্যক্তি ছিলেন তেল গ্যাস কমিটি আন্দোলনের সাথে, আরো অনেকে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশে তাকে বলা হয় গরিবের অর্থনীতিবিদ, মানে প্রান্তিক মানুষ এবং এদের জন্যই, এদের স্বার্থের তার অর্থনীতির সকল পরিকল্পনা। তার নেতৃত্ব, এবং তার সাথে সলিমুল্লাহ খান আছেন, আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান। তো ওনাদের নেতৃত্বেই মূলত এই গণতান্ত্রিক অধিকার কমিটি। আজকে তো আমার ওই পর্যালোচনা সভা প্রেস ক্লাবে যাওয়ার সুযোগ হয়েছিল, তাতে যেটা দেখলাম এবং সেটা খুব উৎসাহের একটা দিক, সেটা হচ্ছে যেমন এই অধ্যাপক আনু মোহাম্মদ আছেন বা আরও বর্ষিয়ান কয়েকজন আছেন, কিন্তু অনেক অল্প বয়স্ক পুরুষ এবং মেয়েরাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন, মানে এই কমিটির মধ্যে আছেন। তো সেটা তো বাংলাদেশের আন্দোলনের একটা দিক যে তরুণীরা ভীষণভাবে দেশের ন্যায় বিচারের জন্য সবসময় আন্দোলন করেছেন। আচ্ছা, যেই 13 দফা দাবির কথা আপনি একটু আগে বললেন, যেটা অক্টোবরের 5 তারিখে বোধহয় সরকারকে দেওয়া হয়েছিল, তার মধ্যে মূল কয়েকটা দাবির আপনি একটা লাইনে একটু দাবিগুলো যদি বলেন আর কি, মানে কি ধরনের দাবিগুলো ছিল? যেই দাবিগুলো পেশ করা হয়েছিল বা করণীয় 100 দিনের করণীয় যেগুলো সরকারকে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা ছিল গণঅভ্যুত্থানে শহীদদের এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এবং তাদের স্বাস্থ্যসেবা এবং তাদের জীবনের একটা নিরাপত্তা, একটা সুরক্ষা এবং তৈরি করা, তাদের জীবন, মানে তাদের গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের যে পরিবার আছে, সেই পরিবারদেরও এক ধরনের সাপোর্ট তৈরি দেয়া। তো সেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আহতদের মধ্যে এই নতুন যে সরকার, সেই সরকার যে চেষ্টা করছে না তা না, কিন্তু এখনো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মানে এখনো পূর্ণাঙ্গ তালিকা শহীদ এবং আহতদের তৈরি হয়নি, এবং যারা নাকি হাসপাতালে আছেন আহতরা, তারা এখনো যে এটা খরচের ব্যাপার, এটা বলা হচ্ছে সরকার হয়তো করবেন, কিন্তু তাদের মধ্যে নানা রকম ক্ষোভ তৈরি হয়েছে, কারণ তাদের মধ্যে তারা বলছে যে তাদেরকে স্বাস্থ্য সেবাটা ঠিক মতো দেওয়ার এবং একটা অর্থনৈতিকভাবেও তাদের সাহায্য করার। আর সংবিধান ও বিচার বিভাগ কমিশন, একটা সংবিধান কমিশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রকাশ করা, সেটা দেখা যাচ্ছে যে সেটারও নানা রকম একটা কমিটি তৈরি করা হয়েছে, সেটা নিয়ে কাজ চলছে, কিন্তু সেটা এখনো আমরা পাইনি, এটার কোনো রূপরেখা, কিন্তু হয়তো সামনে পাওয়া যাবে। তো এছাড়া জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, সেটা আগের চেয়ে 5ই অগস্টের পরপর আজ এরকম একটা নাশকতা দেখা গিয়েছিল মব লিঞ্চিং বা মব জাস্টিসের নামে, এটার একটা কারণ আছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এর আগের সরকারের সময়, আগের রিজিমে দমন পীড়নের সাথে এমনভাবে যুক্ত ছিল, এবং বিশেষ করে এই আন্দোলনের সময় যেভাবে করে তারা ছাত্রদের হত্যা করেছে, তো এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে এই গণঅভ্যুত্থানের পরে আবার সংস্কার করে মাঠে নামানোর যে একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, সেটা একটু কঠিন, এটা জটিল। সেটা না থাকার কারণে একটা আইন শৃঙ্খলার মধ্যে দেখা গেছে যে মানুষের জানমালের নিরাপত্তা একটা ঘাটতি দেখা গিয়েছিল ভালো পরিমাণেরই। সেটা এখন সম্ভবত আগের চেয়ে একটু ভালো হয়ে উঠছে, এবং পুলিশকে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করা হচ্ছে, এবং বাংলাদেশের কিছু আইন, বিশেষ করে র্যাব এবং এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল
স্বাধীন মতামত প্রকাশে বাধা দেয়া এবং এদেরকে গুমের মতো ঘটনা, তো সেগুলা নতুন আইন পাশ করা হচ্ছে, সেগুলো নিয়ে সংস্কার করা হচ্ছে এবং মনে হচ্ছে একটু আশাবাদী, কিন্তু দেখা যাক সামনে কি হয়। আর এছাড়াও যেটা শিক্ষা এবং সংস্কৃতির খাতে দেখা যাচ্ছে, একটা শিক্ষার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে কি যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো মূলত আগের আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগের দাপটে এবং এক ধরনের দখল করা হলটল দখল করে যেই পরিমাণ মানে ছাত্ররা যেরকম নিপীড়নের মধ্যে ছিল এবং একটা মানে অত্যাচারের মধ্যে ছিল, সেটা হলকে ছাত্রলীগ মুক্ত করে একটা আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে হলকে একটা শান্তিপূর্ণ পরিবেশ, আগের চেয়ে একটু ভালো পরিবেশ দেওয়া শুরু হয়েছে। কিন্তু তারপরেও দাবি আছে, আরো অনেক রকম সংকট দেখা যাচ্ছে সেই সব বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সেই সংকটগুলো নিরসনের জন্য খুব দ্রুত একটা কি বলে ছাত্র ইলেকশন আর কি, নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচনের একটা প্রক্রিয়া যেন দ্রুত হয়, সেটা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এটা নিয়ে একটা আছে, চাপ আছে। তো এগুলো মূলত আরো কিছু আছে, ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা, শ্রমিক, এই জাতীয় মজুরি ঘোষণা করাটা এখনো হয়নি। তো সেটা নিয়েও গণতান্ত্রিক অধিকার কমিটি এক সরকারকে চাপের মধ্যে মানে পেশ করেছে, তাদের দাবি দেওয়া যে কেমন হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে যাওয়ার ইচ্ছা আছে বা করে যাবে। কৃষিকেও প্রকৃতি ও কৃষক বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে কমিশন গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটা এখনো এটার অগ্রগতি দেখা যাচ্ছে না। এই কমিটির আশু পরিকল্পনা কি আছে? আমরা শুনলাম শনিবার দিন একটা বোধহয় একটা জমায়েতের আয়োজন করা হয়েছে, সেটা সম্বন্ধে যদি অল্প কথায় বলেন। আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পেরেছি যে এক ধরনের যারা নানা রকম নাশকতা করে নাশকতা করছিল, তাদের আচরণ দেখে মনে হচ্ছিল এই বাংলাদেশ শুধু একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর এবং সেটা পুরুষ মূলত, এবং একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিজয় হয়েছে এবং তারাই সকল রকম ক্ষমতার অধিকারী, এরকম একটা আচরণ মানে মবের মধ্যে দেখা যাচ্ছিল। এবং এটা নিয়ে বাংলাদেশের এই দেশটা তো নানা রকম জাতিগোষ্ঠী, ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের দেশ, পেশাজীবীর, এবং এদের মধ্যে আবার একটা ঐক্য তৈরি করা এবং এদের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা যে না, এই দেশ আসলে সবার, সেটার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে যে আমরা এই 23শে নভেম্বর বৈচিত্র্যের ঐক্য নামে একটা সমাবেশ করব এবং সেই সমাবেশে সকল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশাজীবীর মানুষ আসবে। তার মধ্যে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে, যেমন গান আছে, নানা রকম এখানে পাহাড় থেকে ম্রো সম্প্রদায়কে নিয়ে আসা হচ্ছে, তারা তাদের সাংস্কৃতিক মানে তারা গান পরিবেশন করবে। সেখানে কাওয়ালি আছে, সেখানে মাজারের গান যারা গাচ্ছে সেটা আসবে, নৃত্য আছে এবং নানা রকম জাতিগোষ্ঠী, ধর্ম, বর্ণ মানুষের একটা মিলন মেলা, এবং এইটার মাধ্যমে তারা তাদের যে কিছু তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়েও কথা বলবে। এটা মূলত একটা কেমন বাংলাদেশের একটা এই বৈচিত্র্যময় বাংলাদেশের মধ্যে যে একটা সৌন্দর্য আছে এবং সেটা প্রদর্শনের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্যের আস্থা তৈরি করার জন্য এই 23শে নভেম্বরের সমাবেশটা রাখা হয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে সামনেই আমাদের আর প্রায় 1 মাস পর একটা গণকনভেনশন করা হবে, গণকনভেনশনে মূলত বিভিন্ন কমিটি তৈরি করা হচ্ছে। গণমাধ্যম ও বাক স্বাধীনতা, তাদের কাজ হবে এটার একটা পূর্ণাঙ্গ রূপরেখার মতো তৈরি করা, বা আমরা কি দেখতে চাই, সরকারে কেমন গণমাধ্যম এবং দেখতে চাই, এবং দেশের মধ্যে বাক স্বাধীনতা আসলে কতখানি অধিকার কিভাবে রক্ষা করা হবে সেটা নিয়ে। বেকারত্ব, কর্মসংস্থান,
শিল্প সংস্কৃতি, কৃষি ও কৃষকের সংকট, সংবিধান সংস্কার, শিল্পায়ন, শ্রমিক ও প্রবাসী শ্রমিক, আইন বিচার এবং পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দলের সংস্কার, নারী ও লৈঙ্গিক বৈচিত্র্য, জ্বালানি ও বিদ্যুৎ, প্রাণ প্রকৃতি ও নদ নদী, শিক্ষা বিষয়ক কমিশন, স্বাস্থ্য বিষয়ক কমিশন, পাহাড় ও আদিবাসী, ব্যাংকিং ও আর্থিক খাত, নগর ও গ্রাম পরিকল্পনা। একটা কথা তাহলে বলা যেতে পারে হয়তো যে এই কমিটির উদ্দেশ্যটা একদম খুব স্বল্পমেয়াদী নয়, একটু দীর্ঘমেয়াদী, সেটা বলাটা কি ঠিক হবে? জি, দীর্ঘমেয়াদী, এটা স্বল্পমেয়াদী না, দীর্ঘমেয়াদী। এবং এটা আমাদের একটা, আমরা প্রায় দেখেছি যে যখন বাংলাদেশে কোনো সরকার আসে তখন মাঝে মাঝেই দেখা যায় যে জনগণের যে কণ্ঠ, জনগণের যে বঞ্চনা বেদনা এবং জনগণের যে রাষ্ট্র ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে যে একটা রাষ্ট্র স্বপ্ন জনগণ দেখে, সেটা বিভিন্ন সময় আমরা ব্যাহত হতে দেখেছি। সেটা যেন না হয়, সেদিকে যেন না যায় এবং জনগণের আওয়াজ, কণ্ঠ যেন ঠিক মতো সরকারের কানে পৌঁছায় এবং এটা তারা আমলে নেয়, সেটা যতক্ষণ, সেটার জন্য একটা নিরন্তর কাজ করে যাওয়া এবং সেটা দীর্ঘমেয়াদী, সেটা নিশ্চিত করার জন্যই গণতান্ত্রিক অধিকার কমিটি। তার মানে এটা আপাতত প্রেশার গ্রুপই, কিন্তু আরেকটু বৃহত্তর পার্সপেক্টিভে দেখতে গেলে এটা এক ধরনের শ্যাডো গভর্নমেন্টের মতোই বলা যেতে পারে। মানে গভর্নমেন্টকে পরামর্শ দেবে, যদিও এর কোনো আইনগত বা সাংবিধানিক হয়তো কোনো বৈধতা নেই, অন্তত আপাতত নেই, কিন্তু এর আদারওয়াইজ এর যে বিষয়গুলো নিয়ে পরামর্শ দেবে, অনুধাবন করছে বা এই সমস্ত মিটিং ইত্যাদি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শ্যাডো গভর্নমেন্টের মতোই কাজটা আর কি, এটা বলাটা বোধহয় অন্যায় হবে না। এটা শ্যাডো গভর্নমেন্টের মতো কাজ, কিন্তু যদি দেখা যায় যে একটা নিশ্চিত, একটা নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও এই যে গণতান্ত্রিক অধিকার কমিটি যেই ধরনের বাংলাদেশ, যে ধরনের দেশটাকে দেখতে চাচ্ছে, সেটা সেদিকে যাচ্ছে না সরকার, তাহলে একটা প্রতিবাদ আন্দোলন তো করা, এটা তো নিষ্ক্রিয় ভূমিকা থাকবে না, সেই দিকেও যেতে হতে পারে। উদ্দেশ্যটা আমরা শেষ করব। উদ্দেশ্যটা একটাই, যেটা আপনার উদ্দেশ্য, কমিটির উদ্দেশ্য, আমাদের ওপার বাংলার সকলের উদ্দেশ্য, আমরা আবার সোনার বাংলা দেখতে চাই।